বিবর্তনমূলক মতবাদ। রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি কোনো একদিনে তৈরি হয়নি, ধীরে ধীরে ধাপে ধাপে এটা পরিবর্তন হয়েছে। জনগোষ্ঠী তৈরি করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে, আইনের শাসন থাকতে হবে, সমাজে ন্যায়বোধ প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্র নামক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয়তা অনুভব করেছে, তাই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। কিন্তু দেখা গেছে তখন তারা রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি তৈরি করে জনগণ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে, এবং সেটা করা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। কেন কল্যাণমূলক রাষ্ট্র? জনগণ রাষ্ট্র যে শুধু আমার জানা মতে, আমার চেনা মতে, অনেক আমি শিক্ষক ছিলাম, প্রিন্সিপাল ছিলাম, তো সেক্ষেত্রে অনেক পরিচিত জন পারো না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি তোমাদের শিক্ষক নাই, অনেকদিন ধরে তোমাদের সাবজেক্টের টিচার নাই। এই কারণে এই যে একটা প্রসঙ্গ আসছে যে প্রাপ্তি, হ্যাঁ প্রাপ্তি। শাহাবুদ্দিন হাওলাদার একটু ফার্স্ট, এরপরে আমার হাত তিন পকেটে কেউ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেক্ষেত্রে রাষ্ট্র তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কিন্তু বাস্তবে দেখা যায় যে রাষ্ট্রের যারা সরকারে যারা থাকেন, তারা দিনে দিনে তাদের নিজেদের প্রয়োজনে, যে রাষ্ট্র জনগণ তার প্রয়োজনে একসময় সৃষ্টি করেছিল, শাসক মহল কি করে, তাদের নিজেদের প্রয়োজনে তাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য তারা সেই পুলিশি মনোভাব গ্রহণ করে। এই পুলিশি মনোভাব যাতে তারা পরিহার করে, এজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে গঠনমূলক আলোচনা করতে হবে। এবং বর্তমান যে সময়টা, একটু আগে পূর্ববর্তী যারা আলোচক ছিলেন তারা বলেছেন যে এর চাইতে সুন্দর সময় আর আমাদের মাঝে কখনো আসে নাই। এই প্রাণ খুলে আমরা আমাদের যে আবেগ, আমাদের মনের কথা, এগুলো আমরা বলতে পারিনি। আজকের পরিবেশ সৃষ্টি হয়েছে, এখানে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা এই রাষ্ট্র, নতুন করে রাষ্ট্র বিনির্মাণে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খুবই গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী কল্যাণ রাষ্ট্রের বিষয়ে আলোচনা করেছেন। ইতিহাসের ক্রমধারায় রাষ্ট্রের কল্যাণ চিন্তা বিভিন্নভাবে বিভিন্ন সময় উদ্ভব হয়েছে। বিবর্তনের ধারায় আমরা কেউই থেমে নেই। ইভলিউশন কখনো স্ট্যান্ড করে না। আজকের দিনটা যদি আমরা এখানে না মিলিত হতাম, তাহলে আজকে দিন আমরা ধরে রাখতে পারতাম না। এটাই বিবর্তনের চিরন্তন সত্য ধারা। আমরা বিবর্তনকে কখনোই অস্বীকার করতে পারবো না। হয়তোবা জীববিজ্ঞানের ভাষায় বিবর্তন ধারা অন্যরকম, সমাজ বিজ্ঞানের ভাষায় বিবর্তন ধারা অন্যরকম। যে যেভাবেই ধারাটা ভিন্ন থাকুক না কেন, কিন্তু বিবর্তনের বাহিরে আমরা না। আজকে যে কাঠালিয়া উপজেলায় আমরা এই প্রাঙ্গণে, এই অডিটোরিয়ামে আমরা মিলিত হয়েছি, আজ থেকে 400 বছর আগে এই ভূমির অস্তিত্বই ছিল না। তাহলে এই ভূমির উদ্ভব হয়েছে প্রকৃতির কারণে হোক, সেটা বিবর্তন ধারায়। 500-700 বছর আগে বরিশাল নামের অস্তিত্বই ছিল না। তাহলে কিভাবে হয়েছে? এটা বিবর্তন, ইভলিউশন, রেভলিউশন ইন বাংলাদেশ। সুতরাং আপনারা সেই কালচারাল রেভলিউশনের আপনারা অগ্রগামী বাহিনী। তাই সুতরাং তবে কল্যাণ রাষ্ট্রের কথা, যেটা আমি আমার দুটি রাষ্ট্রের পয়েন্টটি আমি শেষ করতে চাই, সেটা হলো সামাজিক ন্যায় বিচার ও সামাজিক নিরাপত্তা, সোশ্যাল জাস্টিস অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি। সোশ্যাল জাস্টিসটা কেমন হবে? আজকের আমাদের এখানে শিক্ষক, প্রাক্তন শিক্ষক মহোদয় আছেন বসা, সে যদি তার একটা মুরব্বীপনা, তার চিন্তা চেতনা আছে, এখন তাকে যদি আপনারা যদি অ্যাভয়েড করেন, তাহলে কি সামাজিক মর্যাদা হবে? কখনো হবে না। আজ থেকে পূর্ববর্তী অবস্থান আমাদের দেখা, যেখানে গ্রাম অঞ্চলে একটা মুরব্বীদের বা যারা সমাজের যারা মোটামুটি জ্ঞানী গুণী ছিল, তারা একটি সামাজিক ন্যায় বিচার করে গেছে। আমি আজকের এই প্রতিপাদ্য বিষয়ের মধ্যে এই সামাজিক ন্যায় বিচার এবং সামাজিক নিরাপত্তাকে আমি অত্যন্ত গুরুত্বতার সহিত
আপনারা উপলব্ধি এবং পথ চলার ক্ষেত্রে পথেয় হিসাবে রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সামাজিক ন্যায় বিচার এবং সামাজিক মূল্যবোধ যদি না থাকে আমরা এই সমাজে বাস করতে পারবো না। আরেকটি আইনের একটি কথা দিয়ে বলতে চাই, সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে ইকুইটি, জাস্টিস অ্যান্ড গুড কনসেন্ট, যেটা গেলে সমতা এবং ন্যায় বিচার এবং ভালো চিন্তা চেতনা। এই জন্যই বলতে চাই ইকুইটি, জাস্টিস অ্যান্ড গুড কনসেন্ট। আর সামাজিক ন্যায় বিচার, সামাজিক নিরাপত্তা, এই কয়েকটি বিষয়ের প্রতি আপনাদেরকে প্রতিপালন করার উত্তপ্ত আহ্বান জানিয়ে চিন্তা বিবেক এবং বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা কিন্তু ছিল না, এটা লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। সংবিধানের 7-এর 1-এ আছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। কোন আইন যদি এমনভাবে প্রণীত হয় যা সংবিধানের বিরোধী বা সংবিধানের কোন অংশের বিরোধী, তা অটো বাতিল হবে। সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদ আছে মৌলিক অধিকার বিরোধী আইন বাতিল। এত কিছু থাকার পরও কিন্তু আমরা প্রশ্ন করি এই সময় প্রশাসন কেন নীরব, সরকারি চাকরিজীবী কেন নীরব? কিন্তু আপনাদের জানা প্রয়োজন যে প্রশাসন ছাড়া আইনে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979, আচরণ বিধিমালা 1985, সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018, এগুলোতে 2-এর ক্ষতে অসৎ আচরণের সংজ্ঞা দেওয়া হয়েছে। সরকারি কর্মচারী যেটা আছে আচরণ বিধিমালা 1979 30 নম্বর ABCD তে বলা আছে কোন সরকারি কর্মচারী যদি সরকার কর্তৃক কোনো আইন বা সরকারি কোনো বিরোধিতা করে তা অসৎ আচরণ হিসেবে গণ্য হবে, তার বিরুদ্ধে পানিশমেন্ট হবে। এই আইন দ্বারা আমরা বাড়িত এই আইনগুলো যতদিন সঠিকভাবে জনকল্যাণমূলক না হবে, সরকারি যদি অসৎ হয় তাহলে তার নির্দেশ অসৎ হবে এবং সেটা মানতে কর্মচারী বাধ্য, তাই সে সেটা মানতে বাধ্য হয়, তার কোনো প্রতিফলন ঘটে না। আজ বাস্তবতা আপনাকে আইনগুলো চেঞ্জ করতে হবে সংবিধানের সাথে। এই জন্য সংস্কার কমিটি রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিটি, আরো 5টি কমিটি আছে। এই বিষয়ে আপনাদের পড়াশোনা প্রয়োজন এবং কথা বলা প্রয়োজন। আইন যদি আপনি ঠিক না করেন সবাই শাস্তির ভয় থাকবে, যেটা ICT 57 দ্বারা হয়েছিল, কেউ কথা বলতে পারেনি। কাজে আপনারা বাস্তবে আসেন, পড়াশোনা করেন, কল্পনাতে দিন চলবে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। এই বিষয়ে আপনারা কথা বলতে লিখিত দলিলে চলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান, এই বিষয়গুলো বুঝতে হবে। রাষ্ট্র চেঞ্জ করবো বলে সরকার কেন এটা করছে না, অনেক বাধ্যবাধকতা আছে, ইচ্ছা থাকলে করা যায়, এই জিনিসটা বুঝতে হবে। প্রথমত একটা বাধ্যবাধকতা আমি বলি, আর রাষ্ট্র করতে হবে শিক্ষা দিয়ে, মৌলিক অধিকার। আপনারা কিছুদিন আগে দেখেছেন শিক্ষা এরকম হয়েছে যে স্কুলে গিয়ে আমরা শুধুমাত্র আলু ভর্তা, ডিম ভাজি, কি করে বিছানা গুছাবো, নাটক করা, কা 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 ইত্যাদি এগুলোতে শিক্ষা হয়েছে, তাই না? এগুলো শিক্ষা শিক্ষা এরকম হয়েছে যে শিক্ষার্থীর কোনো গ্রেডিং সিস্টেম তুলে দেওয়া হয়েছে, নম্বর সিস্টেম তুলে দেওয়া হয়েছে, ত্রিভুজ চতুর্ভুজ শিক্ষা হয়েছে। তাতে শিক্ষা সিস্টেমটা শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু বর্তমানে শিক্ষা এমন এক পর্যায়ে গেছে বাচ্চার কাঁধে 10 কেজির একটা বই তার মেরুদণ্ডে ভেঙে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। কাজে এরকম আমরা বাস্তব কল্যাণমুখী শিক্ষা চাই এবং এই শিক্ষার এই ত্রুটিপূর্ণতার কারণে আজ বেকারত্ব, আমরা বেকারত্ব দাবি করি, কিন্তু মূল গোড়ায় আসলে বলো শিক্ষা এক। দ্বিতীয়ত আমাদের সংবিধানে অনেক ত্রুটি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, আসলে বলতেই হয়। এটা সংশোধনের সময় এখন এসেছে। সংবিধানের 5ম ভাগ আইনসভা 70 নম্বর অনুচ্ছেদ যেটা আছে ফ্লোর ক্রসিং, অর্থাৎ কোন রাজনৈতিক দলের কোন ব্যক্তি যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তিনি তার দলের বিরুদ্ধে যদি ভোট দেন কোন একটা বিলে, তাহলে কিন্তু সাথে সাথে তার সদস্য পদ সেখান থেকে বাতিল হবে। এই কারণে এমপি জানা সত্ত্বেও দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। কেন পারেন না? সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে। তিনি এত কষ্ট করে এত টাকা খরচ করে এমপি হয়েছেন, জাস্ট একটা বিপক্ষে ভোট না দেওয়ার কারণে তার সদস্য পদ চলে যাবে। কে চায় এটা? এগুলো সংশোধনের সময় এসেছে, এগুলোই বাক স্বাধীনতা বিরোধী। আর সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আল-আলাকের 96তম সূরার প্রথম আয়াতটি, এখানে আমাদের ফেরত আসতে হবে, আমাদের পড়াশোনা করতে হবে, তাহলে আমরা রাষ্ট্রযন্ত্র কিভাবে কাজ করে এটা বুঝতে পারবো। আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক পড়াশোনা করে, ওরা ইন্ডিয়াতে ওরা অত্যন্ত উন্নত, কালচারালি যেমন স্ট্রং, ওরা ইংরেজিতে ফ্লুয়েন্ট। কাজে এই বিষয়গুলো মাথায় রাখলে, রাষ্ট্র সমাজকে বুঝলে, তখন আমরা বুঝতে পারবো যে কোনটা MOU, কোনটা চুক্তি, কেন পানির চুক্তিগুলো বাস্তবায়ন হচ্ছে না, কেন উত্তরে তিস্তায় গজল দেবাবাদ, কেন পশ্চিমে পদ্মায় ফারাক্কাবাদ, কেন পূর্বে আমার সিলেট সীমান্তে বরাক নদীতে টিপাইমুখ বাঁধ, 3 দিক থেকে বাংলাদেশকে আক্রমণ করে বসে আছে। গ্রীষ্মকালে পানি পায় না, উত্তরবঙ্গে গঙ্গা, আর বর্ষাকালে 2 সিজনের পানি একবারে সুচমে দিয়ে দেয়, বর্ষাকালে বাংলা ভাষে। এই হচ্ছে অবস্থা। এগুলো কেন করা যাচ্ছে না, এই বিষয়গুলো আপনারা পড়াশোনার মাধ্যমে জানতে পারবেন। আলোচনায় আমরা কল্যাণ রাষ্ট্রের কয়েকটা বৈশিষ্ট্য জানতে পারলাম, একবার কোর যে বৈশিষ্ট্যগুলো, সেখানে একটা কল্যাণ রাষ্ট্রে কি হবে, কল্যাণ রাষ্ট্রে হবে রাষ্ট্র মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে। এখন আমাদের মৌলিক অধিকারগুলো কি, এটা আমাদের সংবিধানে বলা আছে না কয়টা মৌলিক অধিকার আছে? আমাদের সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা আছে, এটা আমাদের সংবিধান কিছু করা নাই। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই এই সংবিধান একবার হলেও পড়া উচিত। একবার যদি পড়েন তাহলে যা মাথায় থাকবে তা দিয়ে মনে করি কেউ আলোচনা করলে আপনি কানেক্ট করতে পারবেন যে ওখানে এরকম একটা বিষয় আছে। আমি আমার ছাত্রছাত্রীকে অনুরোধ করবো যে আপনারা আমাদের সংবিধানটা একটু পড়ে নেবেন, না হলে কিন্তু আমাদের এই আলোচনাগুলো ফলপ্রসূ হবে না।
আর ছাত্রীদের নিয়ে আমাদের যে আলোচনাগুলো হয়, যেসব প্রোগ্রামগুলো শুরু করা হয়, এখন স্বাভাবিকভাবে বাংলাদেশে এখন সর্বোচ্চ প্রায়োরিটি পায় কিন্তু এই প্রোগ্রামগুলো। তা আমাদের প্রোগ্রাম শেষ হতে না হতেই আমাদের কিছু সিট কিন্তু অলরেডি খালি হয়ে গেছে। তো আমার এরকম একটা বাস্তব অভিজ্ঞতা আছে। আমি যখন ঝালকাঠি সদরে এসিল্যান্ড ছিলাম, তখন তো একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল। সেই আমি এই গল্পটা গতকালকে করছিলাম আমার অফিসারদের সাথে। তখন উন্নয়ন মেলা হতো। সেই উন্নয়ন মেলায় আমরা কুইজ রাখছিলাম। সেই কুইজের এর মধ্যে ওই যে বিভিন্ন তখনকার যে রুলিং পার্টি যারা ছিল, তাদের যে ছাত্রদের সংগঠন, তারা মিছিল নিয়ে আসলো। আসার পরে এখন ওই ছিলাম সদরের, যার কারণে কুইজের দায়িত্বটা আমার উপরে ছিল। তো ওরা যখন আসলো, পুরো মাঠ ভরে গেল। এরপর আমি বললাম তাহলে এখন আমরা কুইজ করব। কুইজ করার যে ঘোষণা দিলাম, এই সভাপতি আর সেক্রেটারি দুজন আসলো, স্যার একটু বাইরে যাই। তো তারা বাইরে গেল। এরপরে আরো 4-5 জন আসলো, স্যার ওরা কই গেল, একটু নিয়ে আসি। এই আরো 4-5 জন উঠে গেল। এরপর মোটামুটি এরকম প্রথম 10-15 জন যে উঠে গেছে। এরপর বাকিরা, তাদের নেতা নাই, তারা কি আর বসে থাকবে? তারাও উঠে গেল। শেষ পর্যন্ত আমরা স্কুল এবং মাদ্রাসায় কিছু ছাত্রছাত্রী পেলাম, মোটামুটি গোটা 50 হবে। তাদেরকে নিয়ে আমরা কুইজ প্রোগ্রামটা সম্পন্ন করলাম। তার মানে কি, তারা একটা মুভমেন্টে ছিল এবং সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়েও এসেছিল। তো যখনই আমরা যখনই আমরা বললাম যে আমরা এই বিষয়ে একটা কুইজের অবতারণা করি, কুইজ নিব বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশের ইতিহাস বিষয়ে, তখন কি তারা কনফিডেন্সটা পেল না যে এখানে আমি থেকে এই কুইজটা অংশগ্রহণ, এই কনফিডেন্সটা নাই। তা আমার যদি সেলফ কনফিডেন্স না থাকে, তাহলে কিন্তু আমি যে আন্দোলনই করি বা আন্দোলন যখন শুরু হয়, তখন ন্যায়ের পথে যে আন্দোলনগুলো হয়, ওগুলোর মানুষের সাপোর্ট পাওয়া যায়। সাপোর্টের পরে একটা পরিণতি আসার পরে এরপরে দেখা যায় যে রাষ্ট্র কাদের হাতে চলে যায়, একটা শিক্ষিত জনগোষ্ঠীর হাতেই চলে যায়, যাদেরকে আমরা মেধাবী মনে করি, জ্ঞানী মনে করি, তাদের হাতে চলে যায়। কিন্তু আমরা এটা মনে করি যে হ্যাঁ, তারা জ্ঞানী, তারা শিক্ষিত, তারা মেধাবী, তারা আমাদের পরিচালনা করবে। কিন্তু দেখা যায় তাদের নিজেদের মধ্যে কনফিডেন্সের যদি ঘাটতি থাকে, তাহলে তারা কি আমাদের কি সঠিক পথে পরিচালিত করতে পারবে কিনা? আর পড়াশোনায় কনফিডেন্স তৈরি হয়, পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন করতে হয়। যে প্রচুর পড়াশোনা করে, সে কমন না করলেও লিখে আসতে পারে, কারণ তার একটা কনফিডেন্স থাকে যে আমি পড়ছি, এই কারণে সে লিখে আসতে পারে। আর যে পড়াশোনা না করে, ওর যদি যেগুলো মুখস্থ করে যায়, ওগুলো কমন করলেও সে খালি মনে করে কি যেন পড়ছিলাম এইরকম। আর যার প্রচুর পড়াশোনা আছে, সে কনফিডেন্ট থাকে, তাকে আর কিন্তু কোনোভাবেই কেউ আটকাতে পারে না। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনাদেরকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে একটা প্রোগ্রাম আয়োজন করি। কারণ আমি সমাপনী বক্তৃতা দিচ্ছি, কিন্তু এই জন্য এই কথাগুলো বলতেছি যে এই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা প্রোগ্রামগুলো আয়োজন করি এবং আমরা খুব আশাবাদী থাকি যে আমাদের এই এত বড় একটা আন্দোলনের নেতৃত্বে যারা ছিল, তাদের সাথে এখন আমরা আলোচনা করি, এই আলাপ আলোচনার মাধ্যমে আমাদের আরো বেটার আইডিয়াগুলো চলে আসবে, বেটার ধারণাগুলো চলে আসবে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে পারবো, আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল এটাই, যে আমরা পিছিয়ে যাচ্ছি ওয়ার্ল্ড থেকে, আমরা বিভিন্নভাবে বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছি, সেই ওয়ার্ল্ড ক্লাস নাগরিক হওয়ার জন্য বা আমাদের দেশটাকে এরকম একেবারে আপার লেভেলে নেয়ার জন্যই তো আন্দোলনটা তৈরি হয়েছে। তো সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয়, আপনাদেরকে আমরা ইনভাইট করি। তো আপনারা এখানে সর্বোচ্চ পরিমাণ পার্টিসিপেট করবেন এবং আপনার পড়াশোনা ছাড়া এখন এই পার্টিসিপেট করার আসলে সুযোগ নাই, কারণ ভালো কিছু আসবে না। রাস্তায় আন্দোলন ছিল, সেটা সেই সময়টা এখন চলে গেছে, কিন্তু এখন আমাদের আন্দোলন হয় বুদ্ধিবৃত্তিক আন্দোলন, মানে আমাদের মেধা দিয়ে, আমাদের শ্রম দিয়ে, যে আমরা কিভাবে আমাদের পলিসি ডেভেলপ করতে পারি, আমাদের বেটার পলিসি আসবে, সেই পলিসি দিয়ে আমাদের দেশের জনগণ উপকৃত হবে।